একজন রিক্সা চালক সকালে বের হন রোজগারে। সে আয় করে মাত্র ৮০ টাকা। এই ৮০ টাকা থেকে ৮ টাকার চা রুটি, ২০ টাকার মোবাইল রিচার্জ, ৩০ টাকার রান্নার জ্বালানি। কিন্তু জানেন কি, এই ৮০ টাকার মধ্যেও গড়ে লুকিয়ে আছে ১০ থেকে ১৫% ভ্যাট বা কর। একজন গার্মেন্টস কর্মী যিনি কোনোদিন ইনকাম ট্যাক্স দেননি, তবুও প্রতিদিন তিনি সাবান কেনেন, চাল কেনেন, মোবাইলে ট্যাক্সি লুট করেন। আর প্রতিটি জায়গায় ৫% থেকে ১৫% পর্যন্ত ভ্যাট আর সার্ভিস চার্জ কেটে নেওয়া হচ্ছে। বাংলাদেশে প্রায় ১৮ কোটি মানুষের মধ্যে সরাসরি ইনকাম ট্যাক্স দেয় মাত্র ৩০ থেকে ৩৫ লক্ষ মানুষ। কিন্তু পরোক্ষ ট্যাক্স দিচ্ছে সবাই। আমরা ট্যাক্স দিচ্ছি প্রতিদিন, প্রতি মুহূর্তে। কিন্তু প্রশ্ন হলো, এই ট্যাক্স কই যায়? যার গ্রামে রাষ্ট্র চলে সেই কেন সুবিধা পায় না? যেখানে গরিব মা হাসপাতালের বিছানা পায় না, অথচ মন্ত্রীর গাড়ি কেনা হয় কেকটা ১ কোটি থেকে ৩ কোটি টাকা খরচ করে। এই অসমতা কেন? ভাবুন একবার, আমরা যদি শুধু একটা প্রশ্ন করি, আমার দেওয়া ট্যাক্সের টাকা কি হচ্ছে, তাহলে কি কিছু বদলাবে? এই ভিডিওতে আমরা খুঁজে বের করার চেষ্টা করব আপনার ট্যাক্স কোথায় যায়, বাজেট কেমন করে চলে, সরকার কোথায় অপচয় করছে, আর কিছু দেশ কিভাবে এই একই ট্যাক্সে গড়ে তুলছে স্বর্গ। চোখ খোলার মতো কিছু দেখবেন। আর শেষের প্রশ্নটা আপনার জীবন বদলাতে বাধ্য। আপনি আমি অনেকেই ভাবি, আমরা তো সরাসরি ইনকাম ট্যাক্স দেই না, তাহলে ট্যাক্স দিচ্ছি বলি কেন? চলুন একটা ছোট্ট গল্প দিয়ে বোঝাই। একজন গৃহবধূ সকালবেলায় বাজারে যান। তিনি কিনলেন ১ কেজি চাল ৭০ টাকায়, ২৫ টাকার ডাল, ৪০ টাকার সাবান ও ২০ টাকার বিস্কুট। সবশেষে মোবাইলে বিকাশে পেমেন্ট করলেন। কিন্তু তিনি জানেন না, তিনি যা কিনেছেন তার প্রতিটি জিনিসে লুকানো ছিল ট্যাক্স। চালের দামে ছিল ৫% ভ্যাট, সাবানের ভেতরে ছিল ১৫% উৎপাদন কর, বিস্কুটে ছিল ১০% কাস্টম ডিউটি প্লাস ১৫% ভ্যাট। বিকাশে পেমেন্ট করতে গিয়ে কাটলো ২% সার্ভিস চার্জ প্লাস ১৫% ভ্যাট। অর্থাৎ তিনি শুধু প্রোডাক্ট কিনেননি, তিনি প্রতিটি ধাপে ধাপে সরকারকে টাকা দিয়েছেন। একই বলে ভ্যাট, পুরো নাম ভ্যালু অ্যাডেড ট্যাক্স। আপনি এখন যে পণ্যটি হাতে রেখেছেন তার ভেতরে গড়ে ৩ থেকে ৫ স্তরে ট্যাক্স লুকানো থাকে। ধরুন একটা সাবান তৈরি করার সময় উৎপাদন কর, পরিবহন খরচ ট্যাক্স, দোকানে বিক্রির সময় ভ্যাট, আর মোবাইলে পেমেন্টেও কেটে নেওয়া হয় সার্ভিস চার্জ প্লাস ভ্যাট। এবার আসি ইনকাম ট্যাক্স। বাংলাদেশে ১৮ কোটির বেশি মানুষের মাঝে সরাসরি ইনকাম ট্যাক্স দেয় মাত্র ৩০ থেকে ৩৫ লক্ষ মানুষ। অথচ পুরো ট্যাক্সের রেভিনিউ ৪০% এর বেশি আসে এই ইনকাম ট্যাক্স থেকেই। অর্থাৎ একটি বিশাল রেভিনিউ সোর্স, প্রায় ২ লাখ কোটি টাকার কাছাকাছি। আর কাস্টম ডিউটি, আপনি যখন বিদেশ থেকে পণ্য আনেন বা বাজারে ২৫,০০০ টাকায় পণ্য কিনেন, তখন তার ভেতরেই থাকে ৫ থেকে ৬,০০০ টাকা সরকারি ট্যাক্স বা আমদানি শুল্ক। শুধু মোবাইল আমদানিতে ২০২৩-২৪ অর্থ বছরে বাংলাদেশে সরকার আয় করে ৬,০০০ কোটি টাকার বেশি। তাহলে প্রশ্ন উঠবেই, ট্যাক্স দিচ্ছেন এত কিছু, কিন্তু উপজেলা হাসপাতালে গেলে ডাক্তার নেই, ওষুধ নেই, রাস্তাঘাটে কাদা, গর্তে ভরা কেন? কেন হাসপাতালে বেচানায় পৌঁছানোর আগে রোগী মারা যায়? এই ট্যাক্স দিয়ে কি হয়? আর এই বাজেট আসলে কিভাবে তৈরি হয়? চলুন এখন সেটা দেখি। আপনি আমি ট্যাক্স দিচ্ছি মোবাইল রিচার্জে, সাবান কিনলে, এমনকি ইনকামের ভিতর দিয়ে। প্রশ্ন উঠে, এই সব টাকা দিয়ে সরকার কি করে? কোথায় যায় আপনার গ্রামের টাকাটা? এক কথায় বললে, এই টাকাটাই হচ্ছে বাজেট। বাজেট মানে সরকার ১ বছরের জন্য ঠিক করে কোন উৎস থেকে আয় করবে আর সেটি কোথায় খরচ করবে। আয় করে যেমন ভ্যাট, ইনকাম ট্যাক্স, কাস্টম, বিদেশি লোনের মাধ্যমে। আর খরচ করে যেমন শিক্ষা, স্বাস্থ্য, রাস্তা, প্রশাসন ও অন্যান্য অবকাঠামোর মাধ্যমে। শুনলে ভালোই লাগে, পরিকল্পনা শুনলে তো মনে হয় সব ঠিকঠাক। ২০২৪-২৫ অর্থ বছরে বাজেট ৭,৯৭,৫০০ কোটি টাকা। তার মধ্যে শিক্ষায় বরাদ্দ ৮৮,১৬২ কোটি টাকা, স্বাস্থ্য খাতে ৪১,৬০৫ কোটি, অবকাঠামো উন্নয়নে ১,৮৩,৭৬০ কোটি টাকারও বেশি। রাস্তা, ব্রিজ, বিদ্যুৎ সব তো লেখা রাখা হয় কাগজে, কিন্তু বাস্তবতা, মেহেদীর নামে একজন স্কুল পড়ুয়া ছাত্র সরকারি স্কুলে পড়ে, ক্লাসের ছাদে বিভিন্ন অংশ পেটে পড়ে যাচ্ছে, লাইব্রেরিতে বই নেই, আর কম্পিউটার ল্যাব ৩ বছর ধরে তার জ্বলে আছে। প্রশ্ন আসে, তাহলে এত বাজেট গেল কোথায়? অনেক সময় টাকাটা প্রকল্পে ঢুকে ঠিকই, কিন্তু বাস্তবে তার বড় অংশ ঢুকে পড়ে ঘুষ, দলীয় বাগ বাটুরুয়ায় এবং চুক্তির নামের লুটপাট। টিআইবি রিপোর্ট বলতেছে, সরকারি প্রকল্পে অন্তত ১/৪ অর্থ অপচয় হয়। একটি ব্রিজের বাজেট ছিল ১০০ কোটি টাকা, কাজ হয়েছে মাত্র ২০%। এবার ভাবুন তো, আপনি যদি জানতেন আপনার স্কুলের সন্তানের বইয়ের কেনার টাকাটা গেছে একজন আমলার গ্যারেজে গাড়ির ঢুকানোর জন্য, তাহলে কি আপনি চুপ থাকতেন? এই বাজেট কাগজের লেখা উন্নয়ন, কিন্তু বাস্তবে কতটা বাস্তবিত হয়, চলুন এবার সেটা বুঝি।
ঋণ আর দুষ্টচক্রের গল্প দিয়ে। একটা কথা মনে রাখুন, সরকার বাজেট যত টাকাই রাখে তার সবটা আমাদের ট্যাক্স থেকে আসে না। তখন সরকার হাত বাড়ায় ঋণের জন্য। দেশি বিদেশি অনেক সংস্থা থেকে সরকার লোন নেয়, যেমন IMF, ADB, এমনকি এখন চীনের মতো দেশ থেকেও। লোন তো সবাই নেয়, চাকরিজীবী লোন নেয়, ব্যবসায়ী নেয়, এমনকি দেশও নেয়। কিন্তু আপনি কি জানেন এই লোনের সুদ কিন্তু আপনি আমি দিচ্ছি? মোবাইল রিচার্জে, বাজারে, ইন্টারনেট বিলে সবখানে ব্যাট কেটে কেটে সরকার দিচ্ছে কোটি কোটি টাকার সুদ। প্রতি বছর প্রায় 80,000 কোটি টাকা শুধু সুদ পরিশোধে চলে যায়। আর 2024-25 অর্থ বছরে এই সুদের জন্য বরাদ্দ 1,02,376 কোটি টাকা। হ্যাঁ, এটা শিক্ষা খাতে বরাদ্দর চেয়ে বেশি। এদিকে একটা মেগা প্রজেক্টে ঢাকা এলিভেন্ট এক্সপ্রেস কথা ছিল শেষ হবে 3 বছরে, বাজেট ধরা হয়েছিল 8,940 কোটি টাকা। কিন্তু লোনের সুদের হার বাড়লো 3 থেকে 5%। কন্ট্রাক্টর সময় মেনটেন করলো না, আর ঘুষ, কমিশনের প্রকল্প, খরচ ইত্যাদি জটিলতার কারণে এখনো কাজ শেষ হয়নি, কিন্তু সুদ চলছেই। আর সেই অতিরিক্ত খরচ উঠছে আপনার আমার ট্যাক্সে বা ব্যাটের টাকা থেকেই। অথচ এই সুদের টাকায় 1,000টা হাসপাতালে নতুন ইমার্জেন্সি বিভাগ করা যেত, হাজার হাজার স্কুলের শ্রেণীকক্ষ তৈরি করা যেত। একটাবার ভাবুন তো, আপনি নিজে লোন নিলেন একটা ঘর বানাতে, কিন্তু ঘরের অর্ধেক কাজ রয়ে গেল, ঘরটা সম্পূর্ণ হলো না, কিন্তু আপনি সুদ দিতে দিতে আপনার সন্তানের পড়াশোনা বন্ধ হয়ে গেল। আপনি কি তখনও বলবেন এটা উন্নয়ন? আর যখন এই লোনের নামে হয় উন্নয়ন সহায়তা, তখন মনে একটা প্রশ্ন জাগে, উন্নয়নটা আসলে কার হচ্ছে? ঋণের বোঝা বাড়ছে, প্রজেক্ট হচ্ছে অর্ধেক, আর বাজেটের প্রায় 1 থেকে 7 অংশ চলে যাচ্ছে সুদে। আর এদিকে বাজেটের ঘাটতি, দুর্নীতি, অপচয়, এই দুষ্টু চক্র ঘুরে চলছে পুরো অর্থনীতি। আপনি ব্যাট দিলেন, ইনকাম ট্যাক্স দিলেন, এমনকি তেল কিনলেও একাধিকবার ট্যাক্স দিলেন। এই টাকাগুলো খরচ হচ্ছে কিভাবে? উত্তর অনেক সময় অপচয় আর দুর্নীতিতে। ধরুন আপনি একজন মধ্যবিত্ত মানুষ, আপনার ইনকাম থেকে সরকার কেটে নিচ্ছে ট্যাক্স। বাজারে গিয়ে দাম শুনে আপনার দম বন্ধ হয়ে আসছে, অথচ আপনি জানেন আপনি কোনোদিন পাবেন না VIP প্রোটোকল, কিন্তু আপনার টাকাতেই চলছে বিলাসবহুল বিদেশি সফর আর 15 লাখ টাকার বালিশ কেলেঙ্কারির বাস্তব উদাহরণ। সাল 2019, রংপুর পারমাণবিক প্রকল্পের প্রতিটি বালিশের দাম ধরা হয় 5,997 টাকা। আর সেই বালিশ একজন কুলি উপরে তুলতে নাকি লাগে 760 টাকা। শুধু আসবাবপত্র কেনার বরাদ্দ ছিল 40 কোটি টাকা। বালিশ নিচ্ছে একজন, কিন্তু সেই খরচ দিচ্ছি আপনি আমি, লক্ষ লক্ষ সাধারণ মানুষ। অন্যদিকে এক জেলায় তৈরি হয় নতুন স্কুল ভবন, নির্মাণ হলো, বরাদ্দ এলো, কিন্তু শিক্ষক নেই, ছাত্র নেই, ভবন পরে থাকে পাকা। এই ভবনের বাজেট এসেছিল আপনার ট্যাক্সের টাকা থেকে। 2018 থেকে 22 সালের মধ্যে চিহ্নিত হয়েছে 873টি পরিত্যক্ত সরকারি স্থাপনা, যার বেশিরভাগ খরচ হয়েছে কোটি টাকার বেশি। একটি ভবন যা ভবিষ্যৎ গড়ার বদলে নষ্ট করছে ভবিষ্যৎ। একটাবার চোখ রাখুন, একজন মধ্যবিত্ত জীবনে স্কুলে গেটম্যান নেই, হাসপাতালে বেড নেই, কিন্তু VIP রোডে জ্যাম নেই। যেখানে সাধারণ মানুষ হেঁটে চলে, সেখানে VIP এর গাড়ি চলার জন্য রাস্তা খালি করে দেওয়া হয়। বাংলাদেশে প্রতি বছর VIP গাড়ির পেছনে খরচ হয় প্রায় 500 কোটি টাকার বেশি। তার মধ্যে কিছু গাড়ির রক্ষণাবেক্ষণ খরচ হয় বছরে লাখ লাখ টাকা। আর এইসব কিছু চলছে আপনার আমার টাকায়। এটা হচ্ছে এক ভয়ঙ্কর চক্র। অপচয় হয়, বাজেটে ঘাটতি হয়, সরকার আবার লোন নেয়, সুদ দিতে ট্যাক্স বাড়ায়, আবারও ফের অপচয় হয়। একেই বলে দুষ্টচক্র। TIBর রিপোর্ট বলছে শুধু দুর্নীতির কারণেই বাংলাদেশের অর্থনীতিতে প্রতি বছরে ক্ষতি হয় 50,000 কোটি টাকার বেশি। একবার এই চক্রে ঢুকে গেলে সাধারণ মানুষের জীবন ঢুকে যায় এক ভয়ঙ্কর সার্ভাইভাল মোডে। একটাবার ভাবুন তো, যদি একটা দেশে স্বাস্থ্য খাতে বাজেট কমে যায় আর সেই টাকায় VIPর গাড়ির নিরাপত্তা বাড়ে, তাহলে বুঝে নিতে হবে জনগণ শুধু টাকা দেয়, সিদ্ধান্ত নিতে পারে না। কিন্তু সব দেশ কি এমন? অবশ্যই না। চলুন এবার দেখে আসি সেই দেশগুলো যেখানে মানুষ ট্যাক্স দিয়ে খুশি, কারণ তারা জানে তাদের টাকা কোথায় যাচ্ছে। একই পৃথিবী, একই মানুষের জীবন, কিন্তু ট্যাক্স নিয়ে অনুভূতি আকাশ পাতাল পার্থক্য। বাংলাদেশে মানুষ ট্যাক্স দিলে ভাবে এই টাকা কই যায়, আর সুইডেন, নরওয়ে, ডেনমার্কের মানুষ ভাবে আমার টাকা দিয়ে আমি দেশের ভবিষ্যৎ করছি। সুইডেনে একজন নাগরিক ইনকামের প্রায় 30 থেকে 33% পর্যন্ত ট্যাক্স দেয়। বিনিময় কি পায়? ফ্রি চিকিৎসা, বিশ্ববিদ্যালয় পড়াশোনা ফ্রি, জন্ম থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত রাষ্ট্র পাশে থাকে। 2019 সালের OECDর রিপোর্ট বলছে সুইডেন প্রতি নাগরিকের স্বাস্থ্য খাতে খরচ করে বছরে প্রায় $5,500, মানে বাংলাদেশের প্রায় 6 থেকে 7 লাখ টাকা। একজন সুইডিশ বাবা জানে যদি তার সন্তানের 5 লাখ টাকার অপারেশন লাগে
রাষ্ট্র দিবে সেটা। আর বাংলাদেশে একজন বাবা জানেন চিকিৎসার খরচ তুলতে হলেও তাকে হয়তো শেষ গয়নাটাও বিক্রি করতে হবে। ডেনমার্কের ট্যাক্স রেট অনেক বেশি, গড়ে 45% আর কখনো কখনো 55% পর্যন্ত। কিন্তু মানুষ কখনো ক্ষুব্ধ হয় না, বরং তারা গর্ব করে, কারণ তারা জানে রাস্তা ঠিক থাকে, পুলিশ ঘুষ চায় না, সিটি কর্পোরেশনের সময় মতো ড্রেন পরিষ্কার রাখে, সরকার কখনো বলে না টাকা নাই, সেখানে বিশ্বাস আছে, সেখানে ট্যাক্স হয় এক ধরনের অংশগ্রহণ, অভিমান নয়। যেখানে সুইডেন ডেনমার্কের মতন দেশগুলা এত বেশি ট্যাক্স রেট নিচ্ছে, সেখানে তাদের দুর্নীতিতে অবস্থান প্রথম অথবা পঞ্চম। আর বাংলাদেশের মতো একটা দেশে দুর্নীতিতে 147তম অবস্থান। চিন্তা করেন, ট্যাক্সের হার বড় কথা নয়, বড় কথা হচ্ছে আপনি সেই টাকায় কি পাচ্ছেন, আপনি কি সার্ভিস পাচ্ছেন। ভাবুন তো, যদি আপনি জানতেন আপনার সন্তানের স্কুল ফ্রি, চিকিৎসা ফ্রি, বাবা মার বুড়ো বয়সে রাষ্ট্রে তার পুরো চিকিৎসা, পুরো দায়িত্বটা নিবে, তাহলে কি আপনি এত বেশি ট্যাক্স দিতে রাজি হতেন? অবশ্যই না বলবেন না, কারণ তখন আপনি জানেন আপনার টাকা একদিন জীবন বাঁচবে। তাহলে প্রশ্ন আসে, আমাদের দেশে এমন হয় কেন? অথচ জনগণ ঠিকই ট্যাক্স দিচ্ছে, কিন্তু রাজনৈতিক নেতারা নির্বাচনের পরে তাদেরকে কেউ চিনে না। আপনি হয়তো ভাবেন আমি তো সরাসরি ট্যাক্স দেই না, কিন্তু প্রতিদিনের কেনাকাটায়, মোবাইল রিচার্জে, গাড়ির তেলে, এমনকি ঔষধে আপনি ট্যাক্স দিচ্ছেন। বাংলাদেশের একজন গরিব মানুষও বছরে প্রায় 8,000 থেকে 10,000 টাকা পর্যন্ত ট্যাক্স দেয়, যা তার ইনকামের 10 থেকে 15%। আপনি দায়িত্বশীল, কিন্তু সিস্টেম কি দায়িত্বরত? আমরা ভোট দেই, ট্যাক্স দেই, আমরা আইন মানি, তাহলে বাজেট কেন হয় পিছনের দরজায়? টাকা কেন যায় বিদেশ সফরে, ভিআইপির গাড়িতে, অর্ধেক হওয়া প্রজেক্টে? এটা কেবল সরকারের দায়িত্ব না, আমাদেরও দায়িত্ব। আমরা জানতে চাই বাজেট কিভাবে তৈরি হয়, খরচ কোথায় হয়, কারা অপচয় করে, কারা আমাদের ভবিষ্যৎ আটকে রাখে। বাজেট মানে শুধু একটা সংখ্যার খেলা না, এটা আমাদের জীবনযাত্রা, আমাদের স্বপ্নের নকশা। যদি আমরা নিজে না বুঝি, তাহলে কেউ বোঝাবে না। এবার একটা প্রশ্ন আপনাকে করি, আপনার যদি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকতো আপনার ট্যাক্সের টাকাটা কোথায় খরচ হবে, তাহলে আপনি কি করতেন? নিচে কমেন্টে লিখে যান, কারণ আপনার একটা মন্তব্য কারো চোখ খুলে দিতে পারে। দেশটা আমাদের, টাকাটাও আমাদের, আর প্রশ্ন করাটাও আমাদের অধিকার।